আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি বাংলা ব্লগে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন পরেই আবারও আমার সংসারের কাজকর্মগুলো নিয়ে একটা ব্লগ তৈরি করেছি। আশা রাখছি আজকের ব্লগটাও আমার প্রিয় আপু আন্টিদের বেশ কিছুটা ভালো লাগবে। তাই প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করছি, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, আমার আজকের এই ব্লগটি প্রথমবারের মতো দেখছেন, আপনাদের কাছেও অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। বরাবরের মতো যে কাজগুলো করে নিচ্ছি, এটা ছিল সকালবেলা নাস্তা করার পরে। তো সকালবেলা আমি আমার 2 বাচ্চা নিয়ে নাস্তা সেরে নিয়েছি। আর নাস্তা খাওয়ার পরে যে কাজগুলো করতে হয়, সিঙ্কের এঁঠো থালাবাটিগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিতে হয়, আমি সেই কাজটা করে নিলাম। সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন সংসারের আবারও অন্যান্য কাজের দিকে চলে যাব। অন্যান্য কাজ বলতে কিন্তু একটা মানুষের সাংসারিক জীবনে আমার কাছে মনে হয় যেন খাওয়ার কাজটাই হচ্ছে সবচেয়ে বড়, এবং সবচেয়ে বেশি কাজ করতে হয় কি খাবো, কি রান্না করব, রান্না করার জন্য কি বাজার করতে হবে, কি গোছাতে হবে, কি ঢালতে হবে, ভরতে হবে, কোনটা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে সেগুলোকে রিফিল করা, এই তো এগুলো নিয়ে চিন্তাভাবনা কাজকর্ম করতে করতেই কিন্তু আমাদের দিনগুলো চলে যাচ্ছে। তো গত রাতে কিছু পেঁয়াজ এনেছিল, বেশ কিছু পেঁয়াজ। তো সেই পেঁয়াজগুলো এখন আমি ঢেলে নিলাম একটা বোলের মধ্যে। এটা এভাবেই করেই রেখে দিব। আর রমজান মাসের কিন্তু এখনও কোনো বাজার কোনো কিছু করতে পারিনি। আসলে আমাদের সবারই স্থির হতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। আর তাছাড়া ডেইলি তো একটা চাপ থাকেই ডেইলি জীবনযাপনের, যেমন বাচ্চাদের স্কুল, তাদেরকে পড়াশোনা করানো, দৌড়লা ঝাঁপ দিয়ে স্কুলে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, আবার সেই পড়াগুলো কমপ্লিট করা, এটা তো একটা পার্ট আছেই। তার ভিতরেও কিন্তু আমাদের রমজান চলে এসেছে। তো রমজানের কোনো কিছুই আমি গোছাতে পারিনি। চিন্তা করেছি যে যেটা যতটুকু খাবো টাটকা টাটকা করে নিয়ে খাবো, আর বাকি যতটুকু বাজারঘাট ঘরে না থাকলে নয়, সেটা তো করতেই হবে। তো সেটা করব ইনশাল্লাহ। তো এর ভিতরে আমার রান্নাঘরে যে কাজটা করতে হতো বা হবে সেটা হচ্ছে যে আমার সয়াবিন তেলের বোতল দুইটাই ফাঁকা। তো ভাবলাম যে একটু ক্লিন করে নিয়ে মুছে তারপরে বোতলে তেলগুলো রিফিল করব। অনেক দিন আগে মনির আপু কমেন্ট করেছিলেন যে আপু তেলের বোতলগুলো উঠিয়ে রেখেছেন, আপু আবার নতুন বোতল ইউজ করছেন। আসলে আমারও ইচ্ছা করে না বোতলগুলো ইউজ করতে। আর আমার একটা প্রবলেম আছে কি, যে কোনো জিনিস একদম নষ্ট না হওয়া পর্যন্ত আমি ফেলতেও পারি না, খুব মায়া লাগে আমার। কিনলে তো কেনা যায়, নতুন অনেক জিনিসই কিনতে পারি, আর আমার তো ছোট বাসা রাখারও একটা সমস্যা। তো সব কিছু মিলিয়ে না আমি সেই নতুন কেনাকাটা থেকে অনেক দিন যাবৎ মানে নিজেকে বিরত রেখেছি। তো মাঝখানে আবার অনেক দিন ইচ্ছা ছিল যে আসলে এখানে থাকি কি না থাকি, অন্য কোথাও চলে যাই কি না যাই, সেটাও একটা মাথায় চিন্তাভাবনা ছিল। তো সব চিন্তাভাবনা ঝেড়ে ফেলে দিয়েছি, কোথাও যাব না, দেশের মানুষ দেশেই থাকবো, এই আর কি। তো তেলগুলো রিফিল করে নিলাম। আর এখন হচ্ছে একটু সরিষা বেছে এটা কৌটায় উঠিয়ে রাখবো। সরিষাগুলোর ভিতরে কিন্তু প্রচুর রকমের মাটির যে দানাগুলো থাকে, পাথর থাকে, এগুলো একটু বেছে ফেলে দিলে না ভালো হয়। সবচেয়ে ভালো হয় এগুলো বেছে সরিষাটাকে ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে যদি জারবন্দি করা যায় তাহলে হচ্ছে সেটা ভালো হয়। কিন্তু আমি এতটাই দৌড়ের উপরে থাকি যে আসলে এটা শুকিয়ে আবার ছাদে দেবো, ছাদ থেকে নিয়ে আসবো, এই সুযোগটুকু আমার নাই বা সময়টা আমার নাই। তাছাড়া আমার বারান্দার তো কোথাও রোদ আসে না, রোদ আসে শুধু আমার বেডরুমের যে জানালা ওটা দিয়ে রোদ আসে। তো আমি যে কাজটা করছি, সরিষাগুলোকে একটু বেছে নিয়ে তারপরে হচ্ছে যে এই যে পলিথিনের একটা সাইড কেটে তারপরে এখন ফানেলের মতো বানিয়ে পলিথিন দিয়ে আবার কৌটার ভিতরে রেখে দিচ্ছি। রান্না করার সময় এটা কিছুটা মুছে নিয়ে তারপরে আমি রান্না করব।
আর সরিষা তো লাগেই, রান্নাবান্নার প্রায় সময় তো বিভিন্ন ধরনের মাছ সরিষা দিয়ে করতে হয়, সবজি সরিষা দিয়ে করতে হয়, তো সেটা তো লাগেই। তো সংসারের যে কিছু টুকিটাকি কাজগুলো আছে, হ্যাঁ বললামই তো যে রান্নাঘরের কাজগুলো করতে করতেই কিন্তু সময়টা বেশি পার হয়ে যায়। ম্যাক্সিমাম সময় আমাদেরকে রান্নাঘরের কাজগুলো করে নিতে হয়। তো অনেক দিনই খালা ছিল না, মাঝে একজন খালা রেখেছিলাম। উনি একদিন আসতো তো 5 দিন আসতো না, পরে ওনাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। ইনি হচ্ছে নতুন খালা। তো এসেছে, আমি বললাম যে আমাকে একটু সবজি কেটে দেন আর হচ্ছে রুটি বানিয়ে দেন। তো উনি সবজি কেটে দিয়ে রুটি বানিয়ে দিয়ে চলে গিয়েছে। আর এখন হচ্ছে যে আমি রুটিগুলো ফ্রোজেন করব, যেভাবে আমি খাই মূলত। তো নিচে একটা পলি পেপার দিয়েছি, উপরে আরেকটা পলি পেপার দিচ্ছি, মাঝে রুটিটা দিলাম। তো এভাবে করে হচ্ছে আমি রুটিগুলোকে বক্সে রেখে দিচ্ছি। আর এই খালা হচ্ছে যে 2 দিনের বেশি রুটি বানাবে না, বানিয়ে দিতে বললে উনি বানাবে, না করে না, এখনও না করে নাই। উনি কাজ করছে প্রায় 10-12 দিনের মতো হচ্ছে আমার বাসায়, কিন্তু 2 দিনের বেশি উনি রুটি বানাবে না। তবে কাজ খালার একদমই ভালো না, আমি যেটা বলবো টোটালি ভালো করে না, আমার পছন্দই হয় না। উনি থাকা অবস্থায় ঘর ঝাড়ু দিয়ে যাওয়ার পর আমি যে কাজটা করি, আবারও ঘরটা ঝাড়ু দিই, দেখা যায় যে উনি ঝাড়ু দিয়ে বাথরুমে ঢুকেছে, আমি এই ফাঁকে আবারও ঘরটা ঝাড়ু দিই, এরকমই করতে হচ্ছে আমাকে। বাচ্চাদের ড্রেসগুলো, স্কুলের ড্রেসগুলো পরিষ্কার করতে দিলে সেটা ভালোভাবে পরিষ্কার হয় না। মানে আমি একটা বিপদে পড়েছি, কী যে একটা বিপদ তা বলার না আসলে। মানে সবার কাজ আসলে সুন্দর হয় না, সবার কাজ আসলে ভালোও হয় না, তো নিজের কষ্টটাই আসলে বেশিই হয়ে যাচ্ছে। রুটিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে এসে এখন রান্নাবান্নার কাজে চলে আসলাম। কিছু চিংড়ি মাছ ভিজাতে দিচ্ছি আমি। তো চিংড়ি মাছগুলো রান্না করব। এই যে পুঁইয়ের যে ফলগুলো ছিল সেগুলো কিনে এনেছিলাম। আমার কাছে এই সবজিটা এত ভালো লাগে, আপনাদের ভাইয়ের কাছেও ভালো লাগে, তো এখন আমি বেছে নিচ্ছি। তো এটা কুচি করে যদি কেটে নিতাম রান্নার সময়, আমার কাছে মনে হয়েছে সেটা হলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি না এটাকে ডাটা যে সাইজটা রাখি আমরা, সেই সাইজটাতেই আমি করে নিলাম। এদিক থেকে আমি কিন্তু ইন্ডাকশন চুলায় টমেটো ডাল বসিয়ে দিয়েছিলাম, এখন সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার 2টা বাচ্চা ডাল খেতে খুব পছন্দ করে, ওদের যদি মাছ মাংসের সাথে ডালটাও থাকে তাহলে ওরা খুব সুন্দর করে ভাতটা খেয়ে নেয়। তো ইদানিং হচ্ছে যে প্রায় 2-1 দিন বাদে আমি বাসায় টমেটো ডালটা করছি। আর টমেটো ডালটা আমি সবসময় সরিষা ফোড়ন দিয়ে করে থাকি। টমেটোর এই সময়টায় এই ডালটা খুবই ভালো লাগে। আজকে আরেকটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। এখন আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। খালাকে তো আপনারা বাঁধাকপি, গাজর আর টমেটো কাটতে দেখেছেন, তো সেই বাঁধাকপিটাই আজ আমি রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই কিন্তু বাঁধাকপিটা রান্না করব। গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি, আলু কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। বলতে পারেন যে আমি যে রান্নাটা করছি এটা হচ্ছে যে সম্পূর্ণভাবে পেঁয়াজ, আদা, রসুন ছাড়া বাঁধাকপির একটা ঘন্ট রান্না করছি। এই খাবারটা এত সুস্বাদু হয়, এটা আপনি পরোটা, রুটি, লুচি বা পোলাও, সাদা ভাত যেটার সাথেই খান না কেন অনেক বেশি ভালো লাগে। তো আমি টমেটোটাকেও দিয়ে দিয়েছি আলু গাজরের সাথে। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ, রসুন ছাড়াই কিন্তু আমি এই আলু, গাজর আর টমেটো এটা আমি তেলের উপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি বাঁধাকপির সাথে কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, আমার ফ্রোজেন করা ছিল। তো মটরশুঁটিটাকে দিয়ে দিলাম, বাঁধাকপিটাও দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা চাপিয়ে দিয়ে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নিব বেশ কিছুটা সময়, যতক্ষণ পানিটা থাকে আর কি। তো তার আগে আমি হালকা পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ আসলে অল্প পরিমাণে দিলে সবজির কালারটা সুন্দর আসবে, আর তাছাড়া গাজর আর টমেটো থেকে তো একটা কালার চলেই আসবে সবজির ভিতরে। তো এই রান্নাটা মূলত আসলে আমি আমার একদমই ক্লোজ যে ফ্রেন্ড, আমার বলতে পারেন যে আমি ওকে দোস্ত বলি, তো ওর কাছ থেকেই শেখা। ও সেদিন নিয়ে এসেছিলো, আমরা সেদিন পরোটার সাথে খেয়েছি। আবার মাঝে একদিন আমাকে বক্সে করে দিয়ে দিয়েছিল।
বিশ্বাস করবেন না, মানে আমি ওই বাঁধাকপির ঘন্ট দিয়েই শুধু ভাত খেয়েছি, এত মজা লেগেছে। তো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি এই সাইজটা রাখবো না, একটু ছোট কেটে টুকরো টুকরো করে নিব, কারণ এটা পুঁইয়ের ফলের সাথে রান্না করব, তো এত বড় দিলে মিশবে না তরকারিটার সাথে। আর চিংড়ি মাছের ভেতরে যে রগটা থাকে সেটা ফেলে নিচ্ছি। আমার একটা বদ অভ্যাস আছে, চিংড়ি মাছ ধুতে গেলে মাথার ভিতরে যে কালো ময়লাটা থাকে সেটাও ফেলে দিই, সাথে যে ঘিলুটা থাকে সেটাও ফেলে দিই। আসলে ওই দুইটাকে আমি আলাদাভাবে রাখতে পারি না, মানে ময়লাটা পরিষ্কার করতে গেলে আমার ঘিলুটা বের হয়েই চলে যায়। যখন ধোয়ার ক্ষেত্রে তো কোনো বাদ বিচার থাকে না, পানিতে দিলেই সব চলে যায়, এটা একটা প্রবলেম। তো যাই হোক, এই যে আমি রগগুলোকে সুন্দর করে বেছে নিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে কেটে নিব। তো যেটা বলছিলাম যে আমার ফ্রেন্ড বাঁধাকপির এই ঘন্টটা এনেছিল, আমি খেয়েছিলাম। আমি গতদিনও কিন্তু রান্না করেছিলাম বাঁধাকপির ঘন্টটা, তো সেটা মূলত আমি একাই সাবার করে দিয়েছিলাম, এতটা মজা হয়েছিল। আর আজ যে রান্না করছি, আজ হচ্ছে আপনাদের ভাইয়া বলেছে যে তুমি আবারও আজকে বাঁধাকপির ঘন্টটা রান্না করো। তো ও মনে হয় গতকাল মানে এক ফাঁকে আমার অ্যাবসেন্সেই আসলে একটুখানি টেস্ট করেছিল, দেখেছিল যে অনেক বেশি ভালো লাগে, তো আজ বলছে যে আজও আবার করো। তো একটা বাঁধাকপির হাফ আমি গতকালকে করেছিলাম, আর আজ হচ্ছে বাকি হাফটা আমি রান্না করছি, খালাকে দিয়ে কাটিয়ে নিয়েছি, তা তো দেখলেন আপনারা। তো এই তো বেশ কিছুটা পরিমাণ একটু পানি ছেড়েছে, তারপরে সিদ্ধও হয়েছে। আমি আবারও একটু নেড়ে দিতে আসলাম। তো আসলে এই খাবারটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন তল থেকে পুড়ে না যায়, তো যার কারণে মাঝে মধ্যে এসেই একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এখন আমি একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে তারপরে ঢেকে রাখবো। আর এরপর আমি একটু গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়োর ভিতরে কিন্তু এলাচ, জিরা, ধনিয়া এই কয়টা ভেজে গুঁড়া করে দিলেই কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়, তো আমি সেটাই করে দিয়েছিলাম। এই মশলাটা দিয়ে দেওয়ার পরও আমি একটু নাড়াচাড়া করে প্রত্যেকটা সবজির ভেতরে যাতে মিশে যায় আমি সেভাবে করে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর একদম ফাইনালি নামানোর আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি 1.5 টেবিল চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি। তো এই ঘিটা দিয়েও আমি সুন্দর করে নেড়ে নিব। তবে আজ বাঁধাকপিতে আমার হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, তেলটাকে একটু কম দিয়ে যদি ঘিটাকে বেশি দেওয়া হয় সেটা সবচেয়ে বেশি ভালো হয়, আর এই ঘিয়ের স্মেলটা লাস্ট পর্যন্তই থেকে যায়। আমাদের সবার কাছে আসলে এই ঘন্টটা এত বেশি ভালো লাগে। আমার মেয়ে রুটিতে খেয়েছিল, আর আমি তো রুটি বলেন ভাত বলেন সব কিছুতেই খেতে খুব বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে। ফাইনালি রান্নাটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আমি পুঁই পিটুলি রান্না করছি, পুঁইয়ের যে ফলটা। তো এটাকে আমি যেহেতু এটা শাকেরই একটা পার্ট, পুঁই শাকেরই একটা পার্ট, এ কারণে আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছুই ইউজ করব। সাথে চিংড়ি মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি। বেশিক্ষণ ভাজি ভাজি করব না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। সাথে লবণ হলুদ দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। আর পুঁইয়ের ফলটাকে যদি কুচি করে কেটে নেওয়া হয় সেটা সবচেয়ে ভালো হয়। আমি তো বললাম যে আমি ডাটার সাইজটা করেছি, খালাকে দিয়ে আমি সব কাজ করাতেও পারি না, সেটাও বলেছি যে আমার পছন্দ হয় না। তো এই যে এখন আমি ধুয়ে রাখা পুঁই পিটুলিগুলো আমি পেঁয়াজ, মরিচ, রসুনের ভিতরে আর মাছের ভিতরে দিয়ে আমি একটুখানি পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই খাবারটা আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করবেন। আমার প্রায় রান্না শেষের পথে, আর আমি একটু মাখা মাখা রেখেই নামিয়ে নিব। তো একদমই ভাজা ভাজা করব না, মাখা মাখা করলে হবে কি জিনিসটা ভাতের সাথে মেখে নিতে খুব বেশি ভালো লাগবে। আমি মাঝে একবার রান্না করেছিলাম, সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তখন হচ্ছে যে একটুখানি আমি আলু কুচি ব্যবহার করেছিলাম আর আদা বা রসুনের পেস্ট ইউজ করেছিলাম, কিন্তু আজ এগুলো ছাড়াই আমি রান্না করলাম। তো ফাইনালি আমি আপনাদেরকে টেবিলে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার পুঁই পিটুলি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্টটা তো দেখালাম, আর এখানে হচ্ছে আমার 2 বাচ্চার জন্য একটুখানি টমেটো ডাল করেছি। এটা অল্প করার কারণ হচ্ছে যে আমি যেদিন ডাল সিদ্ধ করি সেদিন কিছুটা পরিমাণ রেখে দিই, সেই কিছুটা পরিমাণের অংশই হচ্ছে আজকের এই অল্প পরিমাণ ডাল। এটা আমার 2 বাচ্চার 2 বেলা হয়ে যাবে, দুপুর এবং রাত্রে। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার ছিল।
অবশেষে আমরা কিন্তু দুপুরবেলার সব খাবার অনেক তৃপ্তি সহকারে এবং মজা নিয়ে খেয়েছিলাম। আর যারা বাঁধাকপির ঘন্টটা খেয়েছেন তারা আসলে জানেনই যে কতটা টেস্টি। যারা খাননি এভাবে রান্না করে দেখবেন, আমি কথা দিচ্ছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর দুপুরবেলা খাওয়ার পরপরই যে কাজটা করতে হয়, আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমাকে চা বানাতে হয়, সেটা দুধ চা হোক, কফি হোক বা লাল চা হোক। তো আজ করেছিলাম মশলা চা। তো মশলা চাটা এখন আমরা নিয়ে যাচ্ছি, দুজনেই বসে খাবো। আর আপনাদের ভাইয়া চা খাওয়ার সময় মানে আমাকে ডাকে, থাকতেই হবে। তার হচ্ছে জামাতে চা না খেলে ভালো লাগে না, এমনটাই হচ্ছে তার মুখের ভাষা। বলে যে চা খাবো, বন্ধু বান্ধব সবার সাথে গল্পগুজব আড্ডা করবো আর চা খাবো, মানে হচ্ছে যে সে সবার সাথে কথা বলবে আর চা খাবে এমনটা। মেয়েকে বলেছে বিস্কিট দিতে, মেয়ে কৌটা ধরে ধরে এক এক রকমের বিস্কিট নিয়ে আসছে। তো এখানে 3 রকমের বিস্কিট নিয়ে এসে বাবাকে দিয়েছে। তো এই ছিল আমার আজকের সারাদিনের একটা ব্লগ। একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা না সরি দুপুরের পর পর্যন্ত 3:30 পর্যন্ত যা যা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।